সাওদাকে নিয়ে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনলাম না। সেই ছবি আমার আর দেখা হলো না। ইদানিং তোমাদের লাইক কমেন্টস দুইটাই কম পাচ্ছি। প্লিজ আপুরা লাইক করে দাও, আর কমেন্টস তো করবাই। আর এই ছবিটার গল্পটা সুন্দর হলেও সেটাকে ঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি, মানে সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেনি। প্রিন্স ছবির যে জিনিসটা আমার কাছে অত্যন্ত বাজে লেগেছে সেটা হচ্ছে, প্লিজ আপুরা আমার ক্ষতি করো না। তোমরা তো জানোই আমার বর্তমান অবস্থা, কতটা কষ্টে আমি চলাফেরা করি, কতটা কষ্টে আমার সংসার চলে। আর একটা হাসির কথা বলতেছি, ছবিতে যদি কোনো কিছু ফেক লাগে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। জানি না মানুষ কেন এটাকে পছন্দ করে নাই, বাট আমি এটাকে খুব পছন্দ করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা মধ্যবিত্ত ঘরের মেয়েকে যদি 7,000 মানুষ মিলে রেপ করে তাহলে সেই সিনটা কীরকম হয়, সেই জিনিসটা দেখে মানুষ কি বলে, চারপাশের অবস্থাটা কীরকম হয়, মানে অনেক বেশি হৃদয় ছুঁয়ে গিয়েছিল। শুধুই আকর্ষণ বাড়ানোর জন্য বা টিজার দেখানোর জন্য দেখানো হয়েছে। এটার কোনো কাজ ছিল না। টাকা দিলেই বছই বানানো যায়, বা সেই ছবিটাকে মানসম্মত করতে হলে টাকার বাইরেও অনেক কিছু করতে হবে। নিজস্ব কিছু মেধা, জ্ঞান এগুলো প্রয়োগ করতে হবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কি ভাবতেছো কোথায় যাচ্ছি? আমরা দুজন মুভি দেখতে যাচ্ছি, বাসে করে যাচ্ছি। জাইনের পরীক্ষা আজকে শেষ হলো, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ওকে নিয়ে বের হয়ে গেলাম। আমার অবশ্য আজকে যাওয়ার প্ল্যান ছিল না, কালকে যাওয়ার প্ল্যান ছিল। আমি কষ্ট করে টাকা জমিয়েছিলাম, যখন পরীক্ষা হচ্ছিল এই টাকা দিয়ে আমরা মুভি দিতে যাব। দুইটা মুভি দেখা হয়নি, যেটা আসল মুভি। প্রিন্স আর রাক্ষস মুভি দেখা হয়নি। জায়ানের এই ছবি দুটো দেখা খুব ইচ্ছা, তাই ওকে নিয়ে বের হলাম। আর বাচ্চাদেরকে নিয়ে আসিনি, ওদেরকে বাসায় রেখেছি। সাউদা আসার জন্য অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু ওকে আনতে পারিনি, কারণ বাসে করে যাব, বাসে করে আবার আসতে হবে। দুইটা মুভি দিয়ে বাসটাতে রাত হয়ে যাবে, তো রাতেরবেলা বাস পাওয়াও কষ্ট, তখন ওকে নিয়ে কীভাবে যাব। আর বাস পেলেও বসতে পারা যায় না। একজন বাচ্চা নিয়ে কোনোভাবে যাওয়া যায়, কিন্তু দুইটা বা তার অধিক বাচ্চা নিয়ে আসলে বাসে করে যাওয়া যায় না। আর সেটা যদি হয় রাতেরবেলা তাহলে তো কোনো কথাই নেই। দিনের বেলা না হয় কষ্ট করে গেলাম, কিন্তু রাতেরবেলা কী করব? এখনই তো আমাদের বাসে তো অনেক সময় লাগিয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠেছি। ওই 1.5 ঘন্টার সময় কি বাচ্চাদেরকে ধরে রাখা যাবে? আমরা বসুন্ধরা এসেছি ছবি দেখার জন্য, কারণ মিরপুর 1 নম্বরে সনি হলে প্রিন্স মুভি চলতেছে না। আসলে প্রিন্স মুভি কোনো হলেই চলতেছে না, একমাত্র বসুন্ধরা চলতেছে, তাও আজকেই লাস্ট। কালকে থেকে প্রিন্স মুভি চলবে না, এই কারণে আজকে আমাকে আসতে হলো। মানে স্টার সিমপ্লেক্সগুলোতে প্রিন্স মুভি চলতেছে না। গতবার এরকম হয়েছিল, তাণ্ডব মুভি কোনো হলে চলেনি। লাস্টের দিকে 2-1টা সিনেমাসে চললেও তারপরে আর চলেনি। আমি ভেবেছিলাম কয়েকদিন পরে যাব মুভি দেখতে, বা কয়েকদিন পরে হলে ছবি আবার আসবে, কিন্তু আসেনি। একবার যে উঠে গিয়েছে, পরে আর আসেনি। সেই ছবি আমার আর দেখা হলো না, তাই এবার আর সেই ভুল করলাম না। যমুনা ফিচার পার্কেও ছবিটা চলেছিল লাস্টের দিকে, কিন্তু তখনও আমার দেখা হয়নি। ওই যে পরে দেখব এটা ভেবে যখন আমি দেখার জন্য টিকিট কাটতে যাবো, তখন দেখলাম যে তাণ্ডব ছবি নেই, শুধুমাত্র উৎসব ছবি আছে। তো ওই ছবিটা আমি বাচ্চাদের নিয়ে দেখতে গিয়েছিলাম। জানোই তো কী অবস্থা হয়েছে সেদিন আমাদের। তো সেরকম অবস্থায় আর পড়তে চাই না, এই কারণে আগেভাগে ছবিটা দেখতে গেলাম। সকালবেলা বাসায় জানকে পরীক্ষা প্রশ্ন দিয়ে আমি একটা স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ঢুকলাম। ওখানে গিয়ে ঢুকে দেখি যে প্রিন্সের মুভি কাল পরশু চলবে না, আজকেই চলবে লাস্ট। তো ওইটা দেখার পর তো আমার মাথায় হাত, কী করব? আমাকে তো আজকেই দেখা লাগবে, নাহলে পরে তো আর দেখতে পারবো না। যমুনা ফিচার পার্কে তো টিকিটের দাম অনেক বেশি, তো ওখানে যাওয়া আসার খরচও আছে, অনেক ঝামেলা বেশি। তাই তাড়াতাড়ি করে বের হয়ে টিকিট কেটে নিলাম যে না আজকেই দেখবো। এদিকে ছেলের পরীক্ষা, তো ভাবলাম যে ছেলেকে নিয়ে যাব। ছেলের পরীক্ষা শেষ হবে 11:30 বাজে, মুভি দেখার সময় হচ্ছে 1:45 বাজে, তো সময় আছে অনেক। এই কারণেই যেতে অনেক সুবিধা হলো। তার উপরে আবার বাবুরাবু ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে, তো আমাকে আর যাওয়া লাগেনি। আমি শুধু ওকে গিয়ে নিয়ে আসবো, এই কারণে আমি বাসায় সময় পেয়েছিলাম রেডি হওয়ার জন্য। সাওদাকে নিয়ে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনলাম না। মনের ভিতরে একটা ভয় ছিল যে আবার যদি কোনো সমস্যা হয়, এমনিতে তো ওর উপরে একটা ফাড়া গেছে, তো ওকে নিয়ে এবার না যাই। আগামী কোরবানি দিয়ে ওকে নিয়ে যাব, এবার না হয় ওকে নিয়ে না যাই, তো এই কারণে ওকে নিলাম না। তাছাড়া সব বাচ্চাদের নিয়ে যাওয়া ছিল, কিন্তু টাকা পয়সা ছিল না, এই কারণে যেতে পারিনি। এত টাকা কিভাবে দিব? তাছাড়া আমি 900 টাকা দিয়ে 2টা টিকিট কিনেছি, আর বাকি 100 টাকা দিয়ে যাওয়া আসার জন্য খরচ রেখেছি। ওখান থেকে আবার কিছু টাকা দিয়ে চিপস কিনেছি, ঝালমুড়ি প্যাকেট কিনেছি 2টা। তো এইগুলো কিনেই টাকা সব খরচ হয়ে গিয়েছে। এদিকে আবার আজকে না গেলে প্রিন্স মুভি আর দেখা হবে না। প্রিন্স মুভি দেখার খুব ইচ্ছা ছিল আমার, যেহেতু শাকিব খানের ছবি, আর শাকিব খানের ফ্যানও আমি। আমার কাছে ওর ছবি অনেক ভালো লাগে দেখতে। গতবারে তো দেখতে পাইনি, তার আফসোসটা রয়ে গিয়েছে। তো এই কারণে আজকেই যেতে হলো। বাচ্চাদের খাবার খাইয়ে দিয়ে আসছি, ওদেরকে খাবার দিয়ে এসেছি, সমস্যা হবে না থাকতে ওদের।
তোমরা আবার কমেন্টসে অন্যরকম কথা লিখো না, ঠিক আছে? তোমরা তো জানো যে আমি ছবি দেখতে খুব পছন্দ করি। এই দুটো ছবি দেখা বাকি ছিল, তাই সেগুলো আজকে দেখতে আসলাম। আর অনেকেই ভাবতেছো যে আমার কাছে টাকা নেই, আমি গত ব্লগে বলেছিলাম আমার কাছে মাত্র 100 টাকা আছে, তো এখন আবার এত টাকা কোথায় পেলাম? আসলে এই ব্লগটা আগের, এই ব্লগটা আসলে আগে করা ছিল, সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ভেবেছিলাম দেরি হয়ে যাবে, এত আগে বের হয়েও দেরি হয়ে গেল। তারপরও ছবিটা যে দেখতে পারবো এটাই অনেক বেশি, কারণ ছবি শুরু হওয়ার আগে আমরা চলে এসেছি। ছবি দেখতে আসছি, খুব খুশি আমি। তারপরে মনের ভিতরে একটু কষ্ট রয়ে গেছে, বাচ্চাদের নিয়ে আসলাম না, একটা বাচ্চাকে নিয়ে আসলাম। আসলে কখনো তো একজনকে নিয়ে আসি না, বিশেষ করে জায়ানকে নিয়ে আসছি। গতবারে তো চুন্দানাকে নিয়ে গেছিলাম কোলে করে, ও তো ছোটো বাচ্চা, কিন্তু এগুলো তো বড় হয়ে গিয়েছে, তো সারা আসার জন্য অনেক বেশি কান্নাকাটি করেছিল। ওকে বলেছিলাম যে তোমাকে আমি আগাম সপ্তাহে হাইপাতে কিনে দিব টাকা জমিয়ে, তুমি এবারে না যাও, তুমি বাচ্চাদের দেখাশোনা করো, তুমি গেলে ওদেরকে কে দেখবে? আর তাছাড়া মাম্মার কাছে টাকা নেই, মাম্মা চাইলেই তোমাদের সবাইকে নিতে পারবো না। তো এইভাবে করেই ওকে বুঝতে আসলাম। আর ওর ছবি দেখার এত আগ্রহ নেই, জায়ানের অনেক আগ্রহ। জায়ান বাবা বলে আম্মু এই ছবিটা কবে আসবে, কবে দেখবো, ছবিটার নাম কি? বাট সারের ভিতরে অত আগ্রহ নেই, এই কারণেই সারাকে আরও নিই। ভাবতেছো জায়ানের গায়ে স্কুল ড্রেস কোথায় গেল? স্কুল ড্রেসটা খুলে ব্যাগে রেখে দিয়েছি। আমি বাসা থেকে ওর জন্য শার্ট প্যান্ট এসেছিলাম, তো সেটা স্কুলে পরিয়ে দিয়ে তারপর বেরোয়েছি। এরকম পরিস্থিতিতে কখনো পরিনি, এই প্রথম পরলাম। এই জামাটা ওর মেজো ওকে দিয়েছে, জামাটা ছোট হয়ে গেছে, তোমাদেরকে দেখাছিলাম না? তো এই জামাটা ওকে বাসায় পরিয়ে দিবে, এটা আর পরানো যাবে না, একদম ছোট হয়ে গেছে গেঞ্জিটা। মুভি দেখার সময় শুরু হয়ে গিয়েছে, তারপরেও মুভি দেখতে পারতেছি না, ভিতরে নাকি পোষা করতেছে, এটা কোনো কথা হইলো? এখন তো আর ঈদের সময় আসেনি যে অনেক ভিড় হবে, ভিড় আসলে নেই বললেই চলে, কিন্তু তারপরেও যে ওরা কেন দেরি করে ভিতরে ঢুকালো বুঝলাম না। পরিষ্কার জন্য ওরা আগের সময় সেট করে রাখতো, এরকম কিন্তু গত বছর হয়নি। গত বছর কিন্তু ঠিক সময় ছবি হয়েছে, মানে যে সময় ছবি শুরু হয়েছে ওই সময় শুরু হয়েছে, একটুও দেরি হয়নি। আপুরা তোমরা কি লাইক করেছো, নাকি এখন ছুটি করে বসে বসে আমার ভিডিওটি দেখতেছো লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে কাজ করছে অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে। ইদানিং তোমাদের লাইক কমেন্টস দুইটাই কম পাচ্ছি, প্লিজ আপুরা লাইক করে দাও, আর কমেন্টস তো করবাই। আমার ফেসবুক পেজের সমস্যাটা কিন্তু এখনও চলে যায়নি, এখনও কিন্তু ফলোয়ার্স বাড়তেছে, কিন্তু কোনো ভিউজ বাড়তেছে না। আমরা আগে ফেসবুকে ভিডিওতে অনেক ভিউজ হইতো, তোমাদেরকে বলেছিলাম যে 200 300 বা এর উপরে ভিউজ হইতো, কিন্তু এই ফলোয়ার্স বাড়ার কারণে না আমার ভিউজটা কমে গেছে, মনে করো যে থেমেই গেছি ভিউজটা। এখন আর আগের মতন সখানে ভিউজ হয় না, মনে করো যে 100 ভিউজ হয়ে থেমে আসে, 200 300 এগুলো আর হচ্ছে না। কেন যে হচ্ছে না আমি বুঝতে পারছি না, ফলোয়ার্স কেন বাড়তেছে আমি বুঝতেছি না, ফলোয়ার্সকে বাড়াইতেছে। তোমাদের মধ্যে যদি কেউ এটা করে থাকো প্লিজ আপুরা, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি এই কাজটা করিও না, আমার ক্ষতি করিও না। আমি অনেক কষ্ট করে চ্যানেলে কাজ করি, সেই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি, এখন একটু ভিউসের মুখ দেখেছি, এখন যদি তোমরা এগুলা করো তাহলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপুরা প্লিজ আপুরা আমার ক্ষতি করো না, তোমরা তো জানোই আমার বর্তমান অবস্থা, কতটা কষ্টে আমি চলাফেরা করি, কতটা কষ্টে আমার সংসার চলে। ফেসবুকের ভিউজটা বাড়লে যদি ওখান থেকে আমার চ্যানেলটা মনিটাইজ হয় তাহলে আমি ওখান থেকে কিছু টাকা পাবো, এখন যদি এরকম হয় তাহলে তো আমি সেটাও পাবো না। আল্লাহ জানে কি হবে, আশা করি সব ঠিক হয়ে যাবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করে আপুরা। যাক, শেষ পর্যন্ত মুভি দেখতে গেলাম, হলে গিয়ে দেখি সিট অনেকগুলোই খালি, মানে আমি আমার বাচ্চাদের নিয়ে আসলে আরাম করে বসতে পারতাম, আমার পাশে সবগুলো সিট খালি ছিল। এই জন্যই বলি প্রিন্স মুভি কেন চলবে না, আসলে প্রিন্স মুভি দর্শক নেই, আর দর্শক থাকবেই বা কীভাবে? সবাই তো সিঙ্গেল স্ক্রিনে ছবিটা দেখে ফেলেছে বা দেখে ফেলবে, তাই এখানে ভিড় কম। যদি স্টার সিনেপ্লেক্সের ছবিটা আগে বেরোতো তাহলে আমি আগে আসতাম দেখতে, কিন্তু সেটা তো হলো না, পরে আসলো ছবিটা। এখন বলি প্রিন্স মুভিটা দেখতে কেমন হয়েছে? ছবিটা আমার কাছে ভালোই লেগেছে, বোরিং লাগেনি। প্রিন্স আর আকুশ এই দুটো মুভি আমরা এনজয় করে দেখেছি, কোনো প্রকার বোরিং লাগেনি আমাদের মধ্যে, ইভেন জায়ানও বোরিং ফিল করেনি। তবে প্রিন্স মুভিটার ভালো দিক হচ্ছে ছবিটার কাহিনীটা অনেক সুন্দর, ছবিটাতে কিছু ইমোশনাল পার্ট ছিল সেগুলো দেখতে ভালো লেগেছে। বাট ওভারঅল যদি বলি ছবিটা কেমন হয়েছে তাহলে বলবো ভালো না। কেন ভালো না? ছবিটার ভিএফএক্স অত্যন্ত বাজে হয়েছে, মানে যখন নায়ককে গুলি করে তখন নায়ক যেভাবে পানিতে পড়েছিল ওটা দেখলে বোঝা যায় যে ওটা আসল না, ওটা একদম নকল করা হয়েছে, মানে ওটাতে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল, মানে ওটাকে রিয়েল মনে হচ্ছিল না, ফেক মনে হচ্ছিল। ছবিতে যদি কোনো কিছু ফেক লাগে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর এই ছবিটার গল্পটা সুন্দর হলেও সেটাকে ঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি, মানে সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেনি। ছবিটা ফার্স্ট পার্টটা ঠিক ছিল, মানে গল্পটা এগোচ্ছিল, কিন্তু সেকেন্ড পার্টে কী করলো কিছুই বুঝলাম না। সেকেন্ড পার্টে সব কিছু এলোমেলো করে দিয়েছে, যেগুলো দেওয়া দরকার ছিল সেগুলো দেয়নি, আর যেগুলো দেওয়া দরকার নেই সেগুলো দিয়েছে। যেমন যারা তারা গানটা, এটা আসলে দেওয়া উচিতই হয়নি, মানে ছবির গল্পের সাথে এই গানটা মানায়নি। আর তাসনিয়া ফারিনকে কেন দিয়েছে, মানে ওর ভূমিকাটা এখানে কী আমি বুঝতে পারছি না। ওকে মনে হয় নিতে হবে এই কারণে নিয়েছে, শাকিব খান বলেছিল যে তোমাকে আমি এমনি কাজ করবো, তোমার কোনো ইন্টারভিউ লাগবে না, সেজন্য ওকে নিয়ে নিয়েছে। ওর কোনো ভূমিকা এখানে ছিল না, ওর সাথে শাকিব খানের কেমন সম্পর্ক, সেটা গভীরতা কেমন সেটা দেখায়নি।
আর যে মেয়ে নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, ওর অভিনয়টা আমার কাছে ভালো লাগেনি, কেমন জানি খাপসা খাপসা অভিনয় লেগেছে। কিন্তু তারপরও ওদের রসায়নটা ভালো লেগেছে, ওদের দুজনের একসাথে অভিনয়গুলো দেখতে ভালো লেগেছে। এই ছবিটার মূল সমস্যা হচ্ছে, এই ছবিটা দেখে আমার কাছে কেমন জানি মনে হয়েছিল যে এটা তুফান ছবি নকল করেছে, মানে তুফান ছবির সাথে এটা প্রায় অনেক কিছু মিলে যায়। এই কারণে ছবিটা আমার কাছে তেমন ভালো লাগেনি, পুরো তুফান ছবির মতোই করেছে। তুফানে যেমন লাস্টে শাকিব খানকে গুলি করে মেরে ফেলে আবার বাঁচিয়ে দেয়, ঠিক এখানেও সেরকম হয়েছে। তবে এখানে এটা খুব ফাস্টলি করেছে, মানে আমরা যে ইমোশনাল হবো বা আমরা যে কষ্ট পাবো সেরকম আমরা হইনি। প্রিন্স মুভিটি যে আইনে পছন্দ হয়েছে, সুন্দর ছবি, সুন্দর। আবার যাবা প্রিন্স ছবি। সেই প্রসঙ্গে আসি, ফেক কিছু দেখিয়েছে, ওটা দেখে ইমোশন হওয়ার কিছু নাই। তারা পরক্ষণেই দেখলাম যে ও আসে, তো সেক্ষেত্রে আসলে আমাদের ইমোশনটা কাজ করেনি। তাছাড়া এখানে ইস্তেকাব দিনাকে ভালো লাগেনি দেখতে। সঞ্জয় চৌধুরীর অভিনয়টা কত সুন্দর ছিল, কতটা সাবলীল ছিল, সেই তুলনায় এই ইস্তেকাব দিনের চরিত্রটা আমার কাছে ভালো লাগেনি। সেমই চরিত্র, কিন্তু এটা আমার কাছে ভালো লাগেনি। কাস্টিংটা ঠিক হয়নি, তাসনিম ফারহানকে নেওয়া উচিত হয়নি, জ্যোতির্ময়ী কুণ্ডকেও নেওয়া উচিত হয়নি, ওকে মানায়নি। দেখো তুফান ছবিতে যে ছিল চামচা, যে ওর চামচা ছিল, সেই চামচাকে বানিয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন। তাকে এত বড়টা রোল দেওয়ার কী দরকার ছিল? তারপরও তার অ্যাক্টিংটা অনেক ভালো হয়েছে, সে অনেক সুন্দর অভিনয় করেছে, তার বইয়ের অভিনয়টা সুন্দর হয়েছে। আর এখানে যে মেন ভিলেন আফগান পাঠান, তাকে যে আমার কত ভালো লেগেছে, তার অভিনয় যে এত সুন্দর হয়েছে মানে বলার বাইরে, খুব ভালো লেগেছে তাকে আমার কাছে। বা তাকে সেভাবে স্পেস দেওয়া হয়নি, তাকে সেভাবে করে ইউজ করা হয়নি, তাকে সেভাবে করে ইউটিলাইজ করা হয়নি। তার চরিত্রটাকে ওরা নষ্ট করে দিয়েছে। অনেক কিছু সে করতে পারতো, অনেক কিছু সে দেখাতে পারতো, যেটা দেখালে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু সেটা দেখায়নি। আর শাকিব খান যেটা মেশিন গান নিয়ে এসেছে, পিয়ানো মেশিন গান, ওটা আমার কাছে দারুণ লেগেছে, জোশ লেগেছে ওটা আমার কাছে। জানি না মানুষ কেন এটাকে পছন্দ করে নাই, বাট আমি এটাকে খুব পছন্দ করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। শুধুমাত্র পিয়ানোর মধ্যে কানের মতো কিছু দিলে বা একটু গান বাজিয়ে গুলিটা করা হলে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগতো, সেটা করেনি। তাছাড়া ভিএফএসটা বেশি ভালো হয়নি, রক্তের রঙগুলোও বেশি রিয়েল মনে হয়নি, ফেক লেগেছিল অনেকখানে। এখানে একটা চরিত্র ছিল শাকিব খানের গ্যাংয়ের লোক, রাশেদ মামুন অপু, ওর অভিনয়টা জোশ হয়েছে, অনেক সুন্দর হয়েছে অভিনয়টা, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এছাড়াও যে একটা বন্ধু আছে ক্লোজ ফ্রেন্ড, যা চুল বড় ছিল চিকন করে, ওর অভিনয়টা অনেক সুন্দর হয়েছিল। রাশেদ মামুনকে তো তাকে ছবিতে অনেক বেশি ভালো লেগেছিল, ওকে ভিলেন চরিত্রে সেই লেগেছিল, অনেক সুন্দর হয়েছিল ওর অভিনয়টা। এই দেখো এত বড় সিরিয়াল কিসে জানো? রাক্ষস ছবির সিরিয়াল, মানে রাক্ষস ছবির লোক অনেক বেশি। প্রিন্স ছবির যে জিনিসটা আমার কাছে অত্যন্ত বাজে লেগেছে সেটা হচ্ছে শাকিব খানের লুক। শাকিব খানের লুকটা আমার কাছে একটুও ভালো লাগেনি, একটু ভালো লাগেনি, মানে এই লুকটা আমার কাছে পছন্দই হয়নি, ফেক মনে হয়েছিল। লুকটা মেকআপটা আমার কাছে ফেক মনে হয়েছিল, আমার কাছে ভালো লাগেনি লুকটা, একদমই ভালো লাগেনি। আর শাকিব খানের সহজ সরলভাব লুকটা আমার কাছে ভালো লাগে না, ওটা দেখতে আমার কাছে ভালো লাগে না। যেসব ছবিতেও সহজ সরলভাবে অভিনয় করে সেটা আমার কাছে দেখতে ভালো লাগে না। যেমন তুফানের ফার্স্ট পার্টটা আমার কাছে একদম বোরিং লেগেছিলো, এত সহজ সরলভাবে অভিনয় করেছিল, আমার কাছে দেখতে ভালো লাগেনি। বাট ওর যে একটা রাফ চরিত্র বা রাফ বিহেভ, ওটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, অনেক বেশি আকর্ষণীয় মনে হয় আমার কাছে। বরবাদ ছবিতে ওর লুকটা অনেক সুন্দর ছিল, অনেক প্রিমিয়াম ছিল, আর ওর বিহেভটা অনেক সুন্দর ছিল, একদম হার্ড ছিল, ওটা দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। আর একটা হাসির কথা বলতেছি, ওর ভাই দিছে কারে, এটা কোন বেটারে দিছে ওর ভাই হিসেবে? এটা কোনো ভাই হইলো? ওর ছোট ভাই দেখে মনে হয় যে ওর বড় ভাই। বয়স্ক বেটার মাথার উপরে আগাচু লাগিয়ে তাকে বানিয়েছে ভাই, আর ভাইকে অভিনয়, ভাইয়ের পার্টটা কি? আমি তো এটাই বুঝলাম না। দেশে কি আর্টিস্টের অভাব পড়েছে যে এরকম একটা লোককে শাকিব খানের ভাই বানাতে হবে? শাকিব খানের ভাই হবে ইয়াম হ্যান্ডসাম, একটু বয়স্ক, দেখলে বোঝা যাবে যে এটা ওর ভাই। কি এটা লোকে নিয়ে আসছে ভাই হিসেবে? আর আমার তাকে দেখে এত বেশি রাগ উঠেছিল যে কি বলবো, সবচেয়ে ফালতু কাস্টিং হচ্ছে সেটা। আর একটা কথা, শাকিব খানের মা খুবই দুঃখী আছে, তার অনেক কষ্ট, কেন দুঃখ কষ্ট তার, সে কেন কষ্ট পেয়েছিল, তার ব্যাকগ্রাউন্ড স্টোরি কিন্তু দেখায়নি, সেটা কিন্তু দেখানো দরকার ছিল। শাকিব খান কেন সন্ত্রাস হলো, সে কেন এরকম হলো, তার ঝলক কিন্তু দেখানো দরকার ছিল, সেটা দেখায়নি। যেটা মেন বিষয়, যেটা দেখে আমরা ইমোশনাল হবো, আমরা বেশি আকৃষ্ট হব, সেটা দেখায়নি। তাসনিয়া ফারহানের কিছু আলফার দৃশ্য দিয়ে ছবিটার সিনগুলো নষ্ট করে দিয়েছে, আর কিছু অহেতুক গুলির আওয়াজ দিয়ে, গোলাগুলি দিয়ে সিনটাকে নষ্ট করেছে। রাক্ষস মুভি দেখা শেষ, জানকে বললাম যে কোনটা ভালো হয়েছে, কোনটা সুন্দর হয়েছে, দেখো কি বলে। কোনটা ভালো হয়েছে, প্লিজ না রাক্ষস? হ্যাঁ বলো, কাকে ভালো হয়েছে? প্লিজ ভালো হয় নাই? জায়ের এখন বলতেছে যে রাক্ষস ভালো হয়েছে, আবার কিছুক্ষণ পরে বললো যে প্রিন্স ভালো হয়েছে। পরে আমি ওকে আবার জিজ্ঞেস করেছিলাম কোনটা ভালো হয়েছে, বারবার জিজ্ঞেস করেছিলাম। পরে বলছে না আমার প্রিন্স ভালো লেগেছে। তারপর আমি বললাম সব ছবির মধ্যে কোনটা ভালো লেগেছে যেগুলো তুমি দেখলা 4টা ছবি? তো বললো দম ভালো লেগেছে। আমার কাছেও দম বেশি ভালো লেগেছে এই 4টা মুভির মধ্যে। ফার্স্টে দম, এরপরে প্রিন্স, এরপরে রাক্ষস, লাস্টে হচ্ছে বর্মতা এক্সপ্রেস।
একমাত্র বোরিং হওয়ার কারণে আর কিছু সিনকে বড় করে দেখানোর জন্য। রাক্ষস, প্রিন্স, দম এই ৩টা ছবি দেখে কখনো বোরিং লাগেনি বা এতটুকু খারাপ লাগেনি। এই ৩টা ছবি আমরা এনজয় করেছি। এই কারণে এই 3টা ছবি সবার আগে। লাস্টে বর্মাদ এক্সপ্রেস ওটা দেখার সময় অনেক বেশি বোরিং ফিল করেছি, এনজয় করিনি, সংলাপগুলো ভালো লাগেনি, দৃশ্যগুলো বেশি সুন্দর ছিল না। ব্যাক স্টোরি দিয়ে ম্যাচটাই গরম করে দিয়েছে। ও প্রিন্স মুভি নিয়ে তো আরও কথা বাকি আছে। সবচেয়ে বেশি বাজে লেগেছে কোনটা জানো? যখন দেখি যে গাড়ির মধ্যে একটা মানুষ চলতেছে, বাট সেটা গাড়ির মধ্যে না, মানে সেটা গ্রিন স্ক্রিন দিয়ে করা হয়েছে, সেটা রিয়েল না। মানে এটা দেখে যে এতটা বিরক্ত লেগেছে, এতটা ফালতু লেগেছিলো যে কী বলবো। আচ্ছা গাড়িটা বাদ দিলাম, নায়িকাকে নিয়ে যে হুন্ডা করে গেল সেটাতেও গ্রিন স্ক্রিন দেওয়া লাগবে? রিয়েল দেখালে কি হইতো, রিয়েল চলতেছে দেখালে কি হইতো? এটা কি খুব বেশি কঠিন কাজ যেটা দেখালো না? এত বেশি তাড়াহুড়ো করে করার কী দরকার ছিল? সেলুনের দোকানে ওয়াইফাই আছে, এটা কোনো কথা হইল? এটা বহুত আগের ছবি, সে আগের ছবিতে ওয়াইফাই কীভাবে থাকবে? আর তাছাড়া এত নামি দামি একটা শপিং মলে আসছে, সেটাও তো নবশালের দিকে ছিল না। এত বেশি আধুনিক শপিং মল তো আগে ছিল না, সেটা কেন দেখালো? তো এগুলোই হচ্ছে প্রিন্স মুভির পজিটিভ নেগেটিভ দিক। দুইটা মিলে ছবিটা ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে রাক্ষস ছবিটা এর থেকে খারাপ লেগেছে। একে তো এটা বরবাদ ছবির ইউনিভার্স রূপ, মানে পুরোপুরি বরবাদ ছবির কাহিনী এখানে আসে। ঠিক কাহিনী না, বরবাদ ছবির মতো দৃশ্যগুলো এখানে আসে আর কি, যেগুলো বরবাদ ছবিতে ছিল, বাট সেগুলো এখানে ওয়ার্ক করেনি। সিয়াম অনেক ভালো অভিনয় করছে, বাট সিয়ামকে ওই ছবিতে অতটা মানায়নি। প্রথম প্রথম ভালো লাগলেও লাস্টের দিকটাতে ওর চিল্লানিটা অনেক বেশি হয়ে গিয়েছিলো, মানে সেটা আমার কাছে খুব বিরক্ত লেগেছিলো শুনতে। আর এই ছবিটাতে সব কিছু এত দ্রুত হয়ে গিয়েছে যে কী থেকে কী হলো বুঝলাম না, মানে ইমোশনাল কিছু কাজই করেনি। প্রেম ভালোবাসা জিনিসটাকে এমনভাবে দেখিয়েছে যে এটা দেখে আসলে কি বলবো, মানে মনে হচ্ছিল যে গিভ অ্যান্ড টেক, মানে এই যুগে প্রেম ভালোবাসা যেরকম হয় সেরকমই হয়েছে। মানে এখানে মানে রিয়েল কিছু ছিল না, আবেগ ছিল না। ছবির শুরুতেই দুইটা রোমান্টিক গান দিয়ে দিল, মানে কাহিনী না গড়াতেই পরপর দুটো রোমান্টিক গান দিয়েছিল, যেটা আমার কাছে দেখতে ভালো লাগেনি। মানে এই ছবিতে কোনো ইমোশনই কাজ করেনি। প্রিন্স মুভিতে যাও ইমোশনটা কাজ করেছে, জ্যোতির্ময় কুন্ডুর সাথে শাকিব খানের রোমান্সটা ভালো লেগেছে, গোপাল দার চরিত্রটা ভালো লেগেছে, আর অনেক কিছু ইমোশনাল জিনিস আছে যেগুলো দেখতে ভালো লেগেছে, বাট এটাতে কোনো ইমোশনাল কোনো কিছু ছিল না বা দেখায়নি। যেমন ধরো একটা মধ্যবিত্ত ঘরের মেয়েকে যদি 7,000 মানুষ মিলে রেপ করে, তাহলে সেই সিনটা কীরকম হয়, সেই জিনিসটা দেখে মানুষ কি বলে, চারপাশের অবস্থাটা কীরকম হয়, সেরকম কিছুই দেখায়নি। জাস্ট ইউনিভার্সিটিতে বলেছে যেটা হয়েছে ব্যাস এইটুকুই। কিন্তু চারপাশে মানুষের অবস্থা, ফ্যামিলির অবস্থা বা মেয়েটাকে কতটা মানে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ওই অবস্থাটা, এগুলো কিছুই দেখায়নি। যার জন্য ওর যে রেপ হওয়াটা এটা আমাদের কাছে নর্মালি মনে হয়েছিল, একদম মানে ইমোশনাল কোনো কিছু কাজই করেনি। কাজ করবে কিভাবে? রেপ হওয়ার পরই তো নায়ক তাকে বিয়ে করে নিয়েছে, রেপ হওয়ার পরে কোনো কিছু তো দেখায়নি। মানে নায়ক জানার পরপরই সবাইকে মেরে দিয়ে ওকে বিয়ে করে নিয়েছে, মানে ছবির কাহিনী প্রথম হাফেই শেষ। আমি ভাবলাম ছবি তো শেষ, এরপরে কি দেখব, মানে হাফ টাইম পরে কি দেখব? পরে দেখলাম যে ওই কাহিনীটাকে ওরা টেনে টেনে বড় করেছে, মানে যে ভিলেন তার দুটো ভাই আছে, সেই দুটো ভাইকে নিয়ে সেই কাহিনী সেম কাহিনী ঘুরিয়ে ফিরিয়ে বড় করে দিয়েছে। দেখতে ভালো লাগলেও অতটা ইন্টারেস্ট ছিল না, কোনো টুইস্ট ছিল না, কোনো কমেডি ছিল না। বরবাদ ছবি কী ছিল? টুইস্ট ছিল, কমেডি ছিল, ছবিটা পারফেক্ট ছিল, অনেক সুন্দর ছিল। আর মেন যে ব্যাপার ইমোশন, ছবিটাতে অনেক ইমোশন ছিল। শাকিব খানের ফাঁসিতে ঝুলার আগের দৃশ্যগুলো অনেক ইমোশনালি ছিল। তারপরে নায়িকার সাথে ওর রোমান্সটা অনেক ইমোশনাল ছিল, মানে সেটা বিল্ড আপ করেছিল আর কি। তারপরে ওর যে একটা আবেগ, ওর যে একটা নেশাগ্রস্ত মানুষকে যে আটকিয়ে রাখার একটা প্রবণতা, সেটা অনেক ভালো ছিল, সেটা অনেক ইমোশনাল ছিল। ও যে নায়িকাকে গুলি করে সেই সিনটাও অনেক বেশি ইমোশনাল ছিল, মানে অনেক বেশি হৃদয় ছুঁয়ে গিয়েছিল। যিশু ছেলে চরিত্রটা ছোট হলেও সেটা দেখতে ভালো লেগেছিল, খারাপ লাগেনি কিন্তু। আর জিল্লুকে এখানে দেখিয়েছে সিএমএ পিএস হিসেবে। শাকিব খান মারা যাওয়ার পরে সিএমএ পিএস সে হয়েছে, সেটা আমার কাছে দেখতে একদমই ভালো লাগেনি। ছবিটার ভিএফস, কালার গ্রেডিং, কাস্টিং অনেক সুন্দর হয়েছে, মানে সবাইকে মানিয়েছে, সবার অভিনয় অনেক সুন্দর হয়েছে। কিন্তু গল্পটা আসলে সুন্দর হলেও দৃশ্যগুলো ববাদের মতো হয়ে গিয়েছে, আর ইমোশন তো ছিলই না, এই ছবিতে কোনো ইমোশনই ছিল না। সিএমের চাচার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে। তাছাড়া ছবিতে যে মেইন ভিলেন ফার্স্টে ছিল, ওর অভিনয়টাও দারুণ হয়েছে, বাট ওর সম্রাটটা বাজে ছিল। এই ছবিতে এত বেশি গালি দেওয়া হয়েছে, সবগুলো বিপ করা হয়েছে। পেস মুভিতেও দেওয়া হয়েছে গালি, বাট এই ছবিতে একটু বেশি দেওয়া হয়েছে। এত বেশি ফাস্ট ছিল ছবিটা, আর বরবাদের মতো হয়েছে, যেটা দেখতে আসলে ভালো লাগেনি। আমি জঙ্গি ছবিটা না দেখলেও বলতে পারি যে ওই ছবিটা এই ছবি থেকে অনেক গুণ ভালো হয়েছে। আর গুলির করার ক্ষেত্রে বা কোপাকুপি করার ক্ষেত্রে একটু বেশি হয়ে গিয়েছে। অকারণে শুধু কতগুলো গুলি করেছে, দরকার ছিল না। অকারণে কতবার কোপাচ্ছে, সেটারও দরকার ছিল না, মানে একটু বেশি বেশি হয়ে গেছিলো আর কি। তবে এই ছবিতে দাদি চরিত্রে যে অভিনয় করেছিল সুজাতা, ওর অভিনয় কিন্তু দারুণ হয়েছে, দেখতে অনেক ভালো লেগেছে। আর নায়িকার পার্টটা এখানে কী ছিল? শুধু কান্না করা ছাড়া আর কিছু কনফেস করা ছাড়া আর তো কিছু নায়িকা ছিল না। নায়িকার এখানে কোনো ভূমিকাই ছিল না বলতে গেলে, রোমান্টিক কিছু মুহূর্ত আর কান্নাকাটি করা ছাড়া।
এইগুলো ছাড়া নায়িকা কোনো রোলই ছিল না, তাকে মনে হচ্ছিল পুতুল, পুতুলও ওর থেকে ভালো ছিল। আর হ্যাঁ, ছবি শেষে বাঘের সিনটা কিন্তু দেখতে ভালো লেগেছিল, তবে এই সিনটা রাখার কোনো দরকার ছিল না, কারণ ওইটা কোনো ইফেক্ট ছিল না, মানে ওইটা কোনো স্টোরি ছিল না, শুধুই আকর্ষণ বাড়ানোর জন্য বা টিজারে দেখানোর জন্য দেখানো হয়েছে, এটার কোনো কাজ ছিল না। সবশেষে একটা কথাই বলবো, টাকা দিলেই বছরই বানানো যায়, বা সেই ছবিটাকে মানসম্মত করতে হলে টাকার বাইরেও অনেক কিছু করতে হবে, নিজস্ব কিছু মেধা, জ্ঞান এগুলো প্রয়োগ করতে হবে, টেকনোলজির প্রয়োগটা ভালোভাবে করতে হবে, ছবির যে মেইন মোটো ইমোশন সেটাকে দেখাতে হবে, সেটাকে ফুটিয়ে তুলতে হবে, তাহলে না ছবিটা দেখতে মানুষ পছন্দ করবে, আরও বেশি আকর্ষণীয় হবে। শুধু ছবি বানালাম আর হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। একজন শাকিব খানকে নিয়ে তো আর ছবি চলবে না, ছবি আরও অন্যান্য বিষয়গুলো সুন্দর হতে হবে। ঠিক তেমনই শাকিব খানের মতো অভিনয় করলে তো আর নায়ক হওয়া যায় না, নায়ক হতে হলে আর অনেক কিছু লাগে, যেগুলো আগে ইমপ্রুভ করতে হবে, তারপরে ছবি করতে হবে। যাই হোক, এই দুটো ছবি কাহিনী তোমাদেরকে বললাম, আর আমি কিন্তু ধরা খেয়ে গিয়েছিলাম। কীভাবে ধরা খেলাম তোমার সাথে সেটা আগামী ব্লগে শেয়ার করব। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।